অনেকগুলো প্রতিষ্ঠানে, অনেক জায়গায় যেখানে ইসলামী ছাত্র শিবির একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছিল। লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মীয় বৈষম্যের বাইরে একটা বৈষম্যহীন দেশের দিকে যাত্রা করে, এটা তাদের রাজনীতি বা মতাদর্শের মধ্যে পড়ে। কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কী করে নির্দোষ হিসেবে রায়ে ঘোষিত হয়, সেটা আমাদের প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদের থাকবেই সত্য যে বিভিন্ন সরকার এসছে, তারা যদি এগুলো নিয়ে খেলা না করত। আপনারা জানেন স্বাধীনতার যে বছর স্বাধীনতা হয় তার 1-1.5 বছর তারপরেই দালাল আইন করা হয়, সেটার একটা অপপ্রয়োগ হতে থাকে। সে অপপ্রয়োগের প্রতিবাদ হওয়ার পরে একটা পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা। সেই সাধারণ ক্ষমা ঘোষণার পরেই এটি যুদ্ধাপরাধীদের আশ্রয় লাভের শুরু। তারপরে একবার পুনর্বাসন হয়, তারপরে জামাতে ইসলাম নামে রাজনীতি শুরু হয়। তারপরে 80 দশকে, যে 80 দশকে জামিল আক্তার রতন মতো অনেকে, আজকে জামিল আক্তার রতনেরও এই দিবসে, এই দিনেই তাকে হত্যা করেছিল ইসলামী ছাত্র শিবির। কিন্তু 80 দশকে এরকম অনেক ঘটনা আছে, অনেকগুলো প্রতিষ্ঠানে, অনেক জায়গায় যেখানে ইসলামী ছাত্র শিবির একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছিল। এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল কারণ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট। তাদের এই স্বীকৃতির মধ্যে দিয়েই জামাত ইসলামীর তখন পুনর্বাসন হয়। একদিকে তারা এরশাদের সাথেও সহযোগিতা করতে থাকে, আবার অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তারা একটা গণতান্ত্রিক একটা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে। এবং সেই সময় বিভিন্ন জায়গায় তারা হল দখল, জমি দখল, বিশ্ববিদ্যালয় কলেজ দখল করতে গিয়ে এই সহিংসতা, রথ কাটা ইত্যাদি নানান ঘটনা আপনারা জানেন। ওই সময়ে 1989 সালে যখন 22 ছাত্র সংগঠন হয়েছিল, ছাত্র শিবির ছাড়া ছাত্রলীগ, ছাত্রদল সবাই মিলে 22 ছাত্র এরশাদের বিরুদ্ধে, তাদের সাথে সংঘাত হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন কর্মী, তার নাম কবির, তাকেও খুন করেছিল ইসলামী ছাত্র শিবির। এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল বহু বছর। এই 5ই আগস্টের আগ পর্যন্ত তারা সেখানে বহুবার চেষ্টা করেছে, কিন্তু প্রবেশ করতে পারে। তো এইভাবে 80 দশকে, তারপর 90 দশকে দেখা গেল আওয়ামী লীগ তাদেরকে আন্দোলনের সহযোগী বানাইল। 95 সালে আওয়ামী লীগ, জামাত ইসলাম একসাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে। আবার 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় গেল, তখন 4 দলীয় জোট করেছে, তখন মন্ত্রী হয়েছে জামাত ইসলামের নেতা। যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল তারাই মন্ত্রী হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো প্রত্যেকটা তাদের পর্ব এসছে অধ্যত্তে এবং তাদের আবির্ভাবে, এবং সেই সময় আবার প্রতিরোধ হয়েছে। আপনারা 1992 সালে গণ আদালতের কথা জানেন। আপনারা 2010 সালের পরে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়, সেটাও এই জনমতের চাপে কিংবা প্রতিরোধের চাপেই হয়েছে। কিন্তু এই যে একবার তাদের সাথে নেগোসিয়েশন, একবার তাদের সাথে দর কষাকষি, একবার তাদের সাথে আবার নানা রকম চুক্তি, এই খেলার মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির এইসব খেলার মধ্যে কারণেই এই দল এবং তাদের সহিংসতা এবং সন্ত্রাসী তৎপরতা এটা অব্যাহত থাকতে পেরেছে। এবং আজকে বর্তমান পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মনে হয়েছে যে তারাই এখন ক্ষমতাধর, তাদের হাতেই ক্ষমতা। এবং সেটাই অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা, সেই ভূমিকার কারণেও তাদের এই ধারণা তৈরি হচ্ছে। এখন মেয়েদেরকে টার্গেট করে আক্রমণ করলে, লাথি মারলে, কিংবা তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করলে, কিংবা কলেজ শিক্ষক, নারী কলেজ শিক্ষক তার উপরে হয়রানি চালালে, কিংবা বিভিন্ন জায়গায় নারী বিদ্বেষী তৎপরতা চালালেও সরকারের কোনো ভূমিকা আমরা দেখি না। এবং সেগুলি যারা চালায় তাদের মধ্যে একটা চিন্তার ঐক্য আছে, মতাদর্শিক ঐক্য আছে। তারা চায় না যে একটা দেশের মানুষ একটা সৃজনশীলতার মধ্যে থাকুক। লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মীয় বৈষম্যের বাইরে একটা বৈষম্যহীন দেশের দিকে যাত্রা করে, এটা তাদের রাজনীতি বা মতাদর্শের মধ্যে পড়ে। জামাতে ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা, সেই ভূমিকায় এই কথাটা ওঠে। এবং আমার নিজেরও এই কথা যে যারা আজকে ইসলামী ছাত্র শিবির করে কিংবা জামাতে ইসলামী যারা তরুণ কর্মী, তারা তো 71 সালে জন্মই নেয় নাই, তো কাজেই তারা তো আর যুদ্ধাপরাধ করে না। সেই জন্যই এই কথাটা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই
যে আপনারা তো যুদ্ধাপরাধ করেন নাই, সেই কারণে আপনারা যুদ্ধাপরাধের রাজনীতি কেন ধারণ করছেন? যুদ্ধাপরাধ করেন নাই, কিন্তু যুদ্ধাপরাধের রাজনীতি যদি আপনারা ধারণ করেন, তাহলে যুদ্ধাপরাধের সমান একটা দায় আপনাদের উপরও পড়বে। সুতরাং এখনকার যারা তরুণ কর্মী, তাদের এই বোধোদয়তা হওয়া দরকার যে ৭১-এর দায় তাদের উপর, যুদ্ধাপরাধের দায় তাদের উপর পড়বেই যদি তারা যুদ্ধাপরাধের রাজনীতি অব্যাহত রাখে। এখন আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ করেছেন, তিনি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত। আদালত কী সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত এসছে সেটা আমরা জানি না, কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কী করে নির্দোষ হিসেবে রায়ে ঘোষিত হয় সেটা আমাদের প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদের থাকবেই স্বচ্ছ। এই প্রশ্নের জবাব দিতেই হবে, প্রশ্নের যারাই সংশ্লিষ্ট তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে চিহ্নিত একজন যুদ্ধাপরাধী নির্দোষ হিসাবে কী করে ঘোষিত হয়। হতে পারে যেমন মৃত্যুদণ্ড, তার বিরুদ্ধে আগে যে মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেটার মধ্যে সমস্যা আছে, এটা আমরা শুনেছি এবং সেটা নিয়ে তখনও আমরা কথা বলেছি। তো সেই ত্রুটি সংশোধন এই আদালত করতে পারত। মৃত্যুদণ্ড, আমি নিজে মৃত্যুদণ্ড বিরোধী, মৃত্যুদণ্ড তারা খারিজ করতে পারত, তাকে জেল দিতে পারত, কিন্তু যুদ্ধাপরাধী এটা তো আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত সত্য, এইটাকে তো খারিজ করা যাবে।